26শে ডিসেম্বর 2004 ইন্দোনেশিয়ার আসেও প্রদেশ থেকে থাইল্যান্ডের ফুকেট সব জায়গায় সকালটা ছিল আর 5টা সাধারণ দিনের মতোই শান্ত। বড়দিনের আমেজ তখনও কাটেনি, কিন্তু কেউ কি জানতো সমুদ্রের নীল জলের গভীরে প্রকৃতি এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের ছক কষছে। ঠিক সকাল 7:58 সমুদ্রের নিচে এক প্রচণ্ড কম্পন, আর তার ঠিক পরেই সব কিছু পাল্টে গেল। ডার্ক লাইটে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো সেই প্রলয়ঙ্কারী সুনামির নেপথ্যে থাকা কিছু অজানা তথ্য এবং সেই বিভীষিকাময় 10 মিনিটের গল্প যা পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। This is an emergency broadcast from Indonesia's coastal region. Residents are urged to evacuate immediately to higher ground. Repeat, evacuate immediately. This is an emergency broadcast from Indonesia's coastal region. ভিডিওর গুরুত্ব বোঝার জন্য প্রথমে আমাদের জানতে হবে টেকটনিক প্লেট সম্পর্কে। আসলে টেকটনিক প্লেট কি? পৃথিবীর বাইরে শক্ত স্তর অনেকগুলো বড় বড় টুকরায় ভাগ করা আছে। এই টুকরাগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। পৃথিবী জন্মের শুরু থেকে এই টেকটনিক প্লেটগুলো স্থির নয়, অর্থাৎ এরা সবসময় নড়াচড়া করে। এই নড়াচড়ার কারণে তৈরি হয় ভূমিকম্প, আগ্নেয়গিরি, নতুন নতুন পাহাড় পর্বতের সৃষ্টি, সাগর মহাসাগরের জন্ম। পৃথিবীতে বহু সংখ্যক টেকটনিক প্লেট আছে। কিছু গুরুত্বপূর্ণ টেকটনিক প্লেটের উদাহরণ দিতে গেলে আমরা বলতে পারি ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট ইত্যাদি। এখন আসা যাক মূল বিষয়বস্তুতে। সমুদ্রের তলদেশে যখন ইন্ডিয়ান প্লেট এবং বার্মা প্লেটের মধ্যে সংঘর্ষ হয়, তখন সৃষ্টি হয় বিশাল এক ফাটলের। সুমাত্রা উপকূল থেকে 160 কিমি দূরে সমুদ্রের 30 কিলোমিটার গভীরে সন্ধ্যা মেগাথ্রাস জোনে তৈরি হয় এক বিশাল এনার্জি, যার ফলে তৈরি হয় এক মেগা ভূমিকম্প। রিক্টার স্কেলে এটার মাত্রা ছিল 9.1 থেকে 9.3 মাত্রার। এটি এতটাই শক্তিশালী ছিল যে আমাদের পুরো পৃথিবী তার কক্ষপথ থেকে প্রায় 10 মিলিমিটার দূরে সরে গিয়েছিল। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? এই কম্পন টানা 10 মিনিট ধরে চলছিল, যা ইতিহাসের দীর্ঘতম ভূমিকম্প। টানা 10 মিনিট ভূমিকম্প তার বিধ্বংসী রূপ দেখায়। বহু মানুষ হতাহত হয়, হাজার হাজার ঘরবাড়ি ভেঙে পড়ে, মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে, আর হঠাৎ ভূমিকম্প থেমে যায়। ভূমিকম্প তাণ্ডব থেমে যাওয়ার পর মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের সমুদ্র সৈকতে দেখা যায় জল কয়েকশো মিটার দূরে সরে যাচ্ছে। মাছেদের ছটফটানি দেখে মানুষ কৌতূহলী হয়ে বিচে নেমে আসে, কিন্তু তারা জানতো না এটা ছিল প্রকৃতির চরম সতর্কবার্তা। সমুদ্র জলকে পেছনের দিকে টেনে নিচ্ছিল এক বিশাল জলের দেওয়াল তৈরি করার জন্য। ঠিক কয়েক মিনিট পরেই দিগন্তে দেখা দেয় এক কালো পাহাড়ের মতো ঢেউয়ের। 100 ফুট উঁচু সেই ঢেউ যখন উপকূলে আছড়ে পড়ে, তার শক্তি ছিল হিরোশিমায় ফেলা 23,000 পরমাণু বোমার সমান। ঢেউয়ের উচ্চতা অনেক জায়গায় 60 থেকে 100 ফুট পর্যন্ত হয়েছিল। এটি খুব দ্রুত গতিতে এসে উপকূলে আঘাত করে, পুরো শহর পানিতে ডুবে যায়, হাজার হাজার ঘরবাড়ি ও মানুষ পানিতে তলিয়ে যায়। এই ঢেউ শুধু ইন্দোনেশিয়ায় থেমে থাকেনি, এটি প্রায় 800 কিলোমিটার ঘন্টা বেগে ভারত মহাসাগরে ছড়িয়ে পড়ে। থাইল্যান্ডের পর্যটকরা বুঝে ওঠার আগেই ভেসে যায় রিসোর্টগুলো। শ্রীলঙ্কা ও ভারতে ভূমিকম্পের প্রায় 2 ঘন্টা পর ঢেউ আছড়ে পড়ে চেন্নাইয়ের মেরিনা বিচে। হাজার হাজার মানুষ মুহূর্তেই নিখোঁজ হয়ে যায়। আফ্রিকায় 7 ঘন্টা পর সোমালিয়া উপকূলেও এই সুনামি প্রাণ কেড়ে নেয়। কোনো ওয়ার্নিং সিস্টেম না থাকায় মানুষ পালানোর সুযোগ পর্যন্ত পায়নি। ধ্বংসের মাঝেও কিছু অলৌকিক গল্প ছিল। কেউ গাছের মগডালে ঝুলে 24 ঘন্টা কাটিয়ে বেঁচে ফিরেছেন, আবার কেউ চোখের সামনে নিজের প্রিয়জনকে হারিয়েছেন। 2004 সালে সেই সুনামি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে প্রকৃতি কতটা ভয়ঙ্কর হতে পারে। আজ ভারত মহাসাগরে অত্যাধুনিক সুনামি আর্লি ওয়ার্নিং সিস্টেম বসানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, প্রযুক্তির এই উন্নতি কি পারবে প্রকৃতির সেই রুদ্র রূপকে আবার রুখিয়ে দিতে? প্রায় 2,30,000 মানুষের প্রাণ কেড়ে নেওয়া সেই দিনটি আজও ইতিহাসের এক কালো অধ্যায়। সমুদ্র এখন হয়তো শান্ত, কিন্তু তার গভীর স্তব্ধতার মাঝে আজও লুকিয়ে আছে সেই বিভীষিকার প্রতিধ্বনি। 2004 সালে ভয়াবহ সুনামির পর ভবিষ্যতে এমন দুর্যোগের ক্ষতি কমানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমান ভারত মহাসাগর অঞ্চলে উন্নত সুনামি সতর্কতা ব্যবস্থা স্থাপন করা হয়েছে, যেখানে সমুদ্রের নিচে সেন্সরের মাধ্যমে ভূমিকম্প শনাক্ত করে দ্রুত সতর্কবার্তা পাঠানো হয়। উপকূলীয় এলাকায় সাইরেন ও অ্যালার্ম বসানো হয়েছে, যাতে মানুষ দ্রুত বিপদের খবর পায়। এছাড়া নিয়মিত মহড়ার মাধ্যমে মানুষকে শেখানো হচ্ছে সুনামি হলে কিভাবে নিরাপদ স্থানে যেতে হবে। বিভিন্ন জায়গায় উঁচু আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে এবং সুনামি থেকে বাঁচার জন্য নির্দিষ্ট রুট নির্দেশ করে সাইনবোর্ড বসানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশ একসাথে কাজ করে তথ্য আদান প্রদান করছে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। এসব পদক্ষেপের ফলে এখন সুনামির ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব হচ্ছে।
পরিশেষে আপনার কি সেই দিনের কোনো স্মৃতি মনে আছে? থাকলে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।